প্রথমে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে খুঁজে বের করা, এরপর তার সাথে যুক্ত আরও একজন, এরপর এখন বেরিয়ে আসলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। হাদিকে শুট করা ছাত্রলীগ নেতা মাসুদের সাথে জড়িত আছে বিএনপি। বিএনপির এক আইনজীবী এই মাসুদকে কিছুদিন আগেই জামিনে কারাগার থেকে বের করেছেন। আর সেই তথ্য সামনে আসতেই এবার জনমূল রহস্য সবাই ধরতে শুরু করেছে। চলুন এর মূল রহস্য উদ্ঘাটন করা যাক। পুরো ভিডিওতে পাবেন ভয়ঙ্কর সব তথ্য, তাই শেষ পর্যন্ত থাকতে হবে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় ২ দফায় জামিন পেয়েছেন। দ্বিতীয় দফায় চলতি বছরের ১২ই আগস্ট জামিন পান তিনি। ২০২৪ সালের ৮ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তাহসিন আলী ৬ মাসের জামিনের আদেশ দেন। দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শনিবার দ্য ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সলের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এই তথ্য তুলে ধরা হয়। দ্য ডিসেন্টের দাবি, চলতি বছরের ১২ই আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতের নথিতে দেখা যাচ্ছে ১৬ই ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। হাইকোর্টের দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এর আগে অনুসন্ধান প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শরীফ ওসমান হাদিকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তি ইনকেলাব কালচার সেন্টারে গিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন। ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট হাদিকে গুলি করা ব্যক্তি, হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও ৯ ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই বাছাই করে এই দাবি করে প্রতিষ্ঠানটি। দ্য ডিসেন্টের দাবি, ৩ ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিল পাওয়া যাচ্ছে। খুবই ভয়ঙ্কর। এ যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমাতেই কেবল এমন ঘটনা দেখা যায়, কিংবা গোয়েন্দা কাহিনীতেও শোনা যায়। খুনি তার সম্ভাব্য টার্গেটের পাশে বসে আছে, মোবাইল নাম্বার আদান প্রদান করছে, হাসি মুখে কথা বলছে, এমনকি চা চক্রে আড্ডাও দিয়েছে ঘনিষ্ঠ হয়ে। শুধু কি তাই, নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছে বহুদিন। উসমান হাদিকে একদম সহজ টার্গেট বানিয়ে তারপর তাকে গুলি করেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। উসমান হাদি প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকেলাব কালচার সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আবামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তির চেহারা ফয়সালের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচার সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ্য যে, গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় এর আগের ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। ১৩ সালের নভেম্বর মাসে একাধিকবার মূলধারার গণমাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট এবং ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতারও হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান, আসিফ নজরুলের কোর্ট থেকে সে বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। কিন্তু এই যে রহস্য উন্মোচন, এর কিছুই কিন্তু দেশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তারাই করেননি। ঘটনার ১৮ থেকে ১৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে। হাদির ঘাতক একজন আসামিও ধরা পড়েনি। বাংলাদেশের পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কাজটা কি? কি করে এরা? এনএসআই, ডিজিএফআই দেশের কোনো নিরাপত্তা দিতে পারছে? আওয়ামী লীগের ১৭ বছরে এরা বিরোধী দলের উপর, মানে জামায়াত শিবিরের উপর আর বিএনপির উপর জুলুম, অত্যাচার ও গুম করেছে। এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ আপনারা দেখতে পারবেন না যে এটা ডিজিএফআই বা এনএসআই এরা করেছে। এদের কাছে মানুষ মারার আগে তথ্য থাকে না, মানুষ মরার পরেও তথ্য থাকে না। অথচ পুলিশ ও গোয়েন্দা কোনো তথ্য বের করতে না পারলেও সাধারণ পাবলিক অলরেডি একজনকে শনাক্ত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসের ৫০টি ছবি এবং গতকাল হাদির সাথে থাকা সন্দেহভাজনদের ছবির সাথে
ফরেনসিক টেস্ট করে মিল পেয়েছে দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল। বুঝুন তাহলে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কী। তবে আসামির তথ্য বের করতে না পারলেও গুলির তথ্য বের করেছে সিআইডি। সিআইডির তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। 7.65 মিলিমিটার একটি তুলনামূলক আনকমন রাউন্ড, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার। তবে ভারতীয় অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত। বিভিন্ন অপরাধে ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূলত 9 মিলিমিটার ও 7.62 মিলিমিটার। সেই প্রেক্ষাপটে 7.65 মিলিমিটার বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে। সিআইভির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে গতকাল হাদির ওপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে সে অস্ত্রটি ভারত থেকে এসেছে। এর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে রয়েছে, আর বাংলাদেশে 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোই বা কার কাছে রয়েছে। বিষয়টি সবার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আর এসব নিয়ে কথা বলতে গিয়েই বিএনপির রোশানালে পড়েছিলেন জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি কিছুদিন আগেই বলেছিলেন ভারত বাংলাদেশকে নিয়ে এসব ষড়যন্ত্র করছে, তারা অস্ত্র এবং টাকা পাঠাচ্ছে। আসলে 5 আগস্টের পর ছাত্রনেতা প্রদীপের আলোয় সামনে এসেছেন তাদের মধ্যে উসমান হাদি সবথেকে গরিব। অন্যদের ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে কেনে, হাদির সেরকম গাড়ি দেখেনি। এর মানে হতে পারে সবাই যখন ধুমাইয়া টাকা কামাচ্ছিল, ধান্দাবাজি করছিল, তখন সেদিকে হাদি যায়নি। রাজনীতি একটা দীর্ঘ স্কুলিংয়ের ব্যাপার, ট্রেনিংয়ের ব্যাপার, সেখানে হাদির তাড়াহুড়া ছিল। তবে ছেলেটা অর্গ্যানিকভাবে নিজস্বভাবে গড়ে উঠেছে, তার মাঝে কোনো কৃত্রিমত্তা নাই, অহংকার নাই। ক্লাস বিচার করলে, শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান, খুবই গরিব। নির্বাচনী প্রচারণায় নেমেছে, অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না। তাকে যেতে হতো কিসে? অটোরিকশায় করে। তার সাথে 2-4 জন লোক নিয়ে হয়তো একটা মাইক্রোবাস থাকলে আজ এই হামলা এত বড় বিপদ টেনে আনত না, কারণ তিনি রিকশায় চড়ে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা হয়েছে। রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী বড় কাজ করে, এমনকি গরিবেরা উপরে ওঠার দ্রুত যে চেষ্টা করে তার ভেতর অনেক কিছুই আমরা অনেকেই সমর্থন করতে পারি না। তবে গরিব হওয়ায় হাদি টার্গেট ছিল সহজ। গ্রাম থেকে এসে এই ঢাকায় ক্ষমতার হামলা, সেনাবাহিনীর পুনঃরাজনীতি, এস্টাবলিশমেন্টের ভেতরে একটা জায়গা করে নেওয়া হাদির জন্য সহজ ছিল না। এই যে শ্রেণী উত্তরণ সত্যি এত সহজ না। এটা হাদির মতো যারা সহজ টার্গেট ছিল তাদের নিরাপত্তা জোরদার করা জরুরি। ঢাকার ব্যস্ত বিজয়নগর হঠাৎই গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশ। টার্গেট ছিলেন শরীফ ওসমান হাদি, তরুণ প্রজন্মের প্রতীক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। কিন্তু প্রশ্ন হলো, এই গুলি ছুড়ল কে? আরও বড় প্রশ্ন, এর পেছনে কারা দাঁড়িয়ে আছে? সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি আর সাংবাদিকদের অনুসন্ধান একটি ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করছে। একজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম বেরিয়ে আসছে বারবার। সে কি আসলে এই হত্যাচেষ্টায় জড়িত? আর এখানেই গল্প থেমে নেই। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বলছে এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল প্রশিক্ষিত পিলার টিমের কাজ, যাদের পেছনে থাকতে পারে ভারতের গোয়েন্দা সংস্থারও। তাহলে কি ওসমান হাদির উপর গুলি ছিল শুধু একটি ব্যক্তিগত প্রতিহিংসা নয়, বরং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর বিদেশি ষড়যন্ত্রের প্রথম ধাপ? সব প্রমাণ একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করছে এক ভয়ঙ্কর চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করেছে দুর্বৃত্তরা। 12ই ডিসেম্বরের সেই ভয়াবহ দিনে রাজধানীর রাস্তায় বাইকের পেছন থেকে গুলি ছোড়া হয় ওসমান হাদির দিকে। প্রথমে মনে হয়েছিল এটি হয়তো অজ্ঞাত কোনো হামলাকারীর কাজ, কিন্তু সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট দাবি করছে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক বা ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীকে বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। এখানেই শেষ নয়, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ৯ ডিসেম্বরের বৈঠকে ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন ফয়সাল করিম। ছবিতে তাকে লাল বৃত্তে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ হামলার আগে তিনি হাদির খুব কাছেই ছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলে বাইকের অগ্রভাগে দেখা যায় ফয়সালকে। বাইকটি চালাচ্ছিলেন আদাবর ছাত্রলীগের নেতা রুবেল। গতকালের হামলায় ব্যবহৃত বাইকটির সাথে সেই দিনের বাইকের মিল পাওয়া যাচ্ছে। সেদিনের মতো আজও বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ। এই ধারাবাহিক মিলগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র? দ্য ডিসেন্ট বলছে, প্রমাণগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে একটি স্পষ্ট চিত্র তৈরি করছে। আলোচিত ফয়সাল করিম মাসুদ ছিলেন সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সাংবাদিকদের মতে তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের বিশ্বস্ত অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা ১২ আসনে ছাত্রলীগ কমিটিতে তার নাম ছিল সম্পাদক হিসেবে। ২০২৪ সালের নভেম্বর মাসে ডাকাতি মামলায় র্যাবের হাতে গ্রেফতার হলেও পরে তিনি ছাড়া পান। আওয়ামী লীগ ২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ছাত্রলীগের নেতারাও পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু সাংবাদিকদের পোস্টে উল্লেখ রয়েছে ফয়সাল করিম মাসুদ এখনও দেশে থেকে গোপনে সক্রিয়। সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকের আরেক পোস্টে লিখেছেন, যারা দাবি করছেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছাত্রলীগ বা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের কাছে প্রশ্ন রাখা হয়েছে। তিনি জানতে চেয়েছেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও বর্তমান রাষ্ট্রপতির পুত্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কতজন সাধারণ মানুষের মতো ছবি তোলার সুযোগ পেয়েছেন, তা কিভাবে সম্ভব হল? জুলকার নাইন সাইডের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে এবং এ ঘটনায় জনগণের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি করেছে। মূলত দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ওসমান হাদি। নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র মনে করছে, তার উপর হামলা ছিল ভারত ও তাদের মদতপোষ্ট চক্রের সুদূরপ্রসারী হুমকির বাস্তবায়ন। তদন্তকারীদের সন্দেহ, এই হত্যাচেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা ও বিদেশি ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভারতের প্রভাব কমাতে ও স্বার্থবিরোধী চুক্তি পুনর্বিবেচনা শুরু করে। এতে দিল্লি ক্ষুব্ধ হয়। হাদি তরুণ প্রজন্মের কাছে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্যতম প্রতীক হয়ে ওঠেন। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার ঘটনায় শেখ হাসিনার বিচার দাবির মতো সংবেদনশীল ইস্যুতেও তিনি সরব ছিলেন। এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় সহযোগীদের প্রধান টার্গেটে পরিণত হন। সিসিটিভি ফুটেজ ও গুলির শেল বিশ্লেষণে দেখা যায়, হামলাটি কোনো সাধারণ গুন্ডা বাহিনীর কাজ নয়। এটি ছিল অত্যন্ত প্রশিক্ষিত ও পেশাদার কিলার টিমের অপারেশন। টার্গেট নির্বাচন, হামলা চালানো এবং মুহূর্তে অদৃশ্য হয়ে যাওয়ার দক্ষতায় তারা অভ্যস্ত। তদন্তকারীদের প্রাথমিক ধারণায় এই হিটম্যানদের প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া অস্থিতিশীল করা এবং সরকারকে চাপে ফেলা। হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়াই ছিল সেই পরিকল্পনার প্রথম ধাপ। গোয়েন্দা তথ্য অনুযায়ী নির্বাচন বানচালের জন্য বৃহত্তর ষড়যন্ত্র চলছে। গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় ৮০ জন প্রশিক্ষিত আততায়ী বাংলাদেশে প্রবেশ করেছে বলে আলোচনা রয়েছে। এদের মধ্যে সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীর নামও উঠে এসেছে। এই অনুপ্রবেশকারীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। তদন্তে জানা গেছে, কারাবন্দী সুব্রত বাইন, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং গণমুক্তি ফৌজের প্রধান মুকুল টেলিফোন কনফারেন্সে হত্যাকাণ্ড ও সহিংসতার পরিকল্পনা চূড়ান্ত করেন। সুব্রত বাইন কারাগার থেকে নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন সহ অন্যান্য অপরাধীর সঙ্গে যোগাযোগ রাখেন। এই চক্রের মূল উদ্দেশ্য হল নির্বাচন ব্যাহত করে দেশে অস্থিতিশীলতা তৈরি করা। হাদির উপর হামলা সেই বৃহত্তর ষড়যন্ত্রের কৌশলগত প্রথম ধাপ বলে উচ্চ পর্যায়ের সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। এবার আসি সেই মানুষটির কথায় যাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ওসমান হাদি ছিলেন তরুণ প্রজন্মের একজন উদীয়মান রাজনৈতিক কর্মী। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং রাজধানীতে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার জনসংযোগ কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ ছিল, বিশেষ করে মতিঝিল ও আশেপাশের এলাকায়। হামলার দিনও তিনি জনসংযোগে ব্যস্ত ছিলেন। তার জনপ্রিয়তা অনেকের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, আর সেই কারণেই হয়তো তাকে লক্ষ্য করে এই হামলা। ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা ওসমান হাদি কোনো রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। মাদ্রাসার শিক্ষক পরিবারের সন্তান হাদি নিসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন।
স্নাতকোত্তর শেষে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। জুলাই অভ্যুত্থানের পর হাদি আলোচনায় আসেন ইনকিলাব মঞ্চ গঠন করে। প্রথমে মুখপাত্র, পরে আবহাওয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্ল্যাটফর্মটির লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। এখান থেকেই ভারত বিরোধী বক্তব্য দিয়ে তিনি একটি সমর্থক গোষ্ঠী তৈরি করেন। শাহবাগের নিয়মিত সমাবেশ আয়োজন, শহীদ ও আহতদের স্বীকৃতি দাবি জানিয়ে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি জনসমর্থন আদায় করেন। বিভিন্ন টেলিভিশন টক শোতেও নিয়মিত অংশ নেন। 2024 সালের ডিসেম্বরে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন হাদির নেতৃত্বে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাদি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান। জাতীয় সরকার গঠনের পক্ষে বক্তব্য দেন। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার ঘটনায় তিনি সক্রিয়ভাবে অংশ নেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পর কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাটি দেন হাদি। ভোররাতে মসজিদে গিয়ে ভোট চাওয়ার ছবি, ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। বাতাসা মুড়ি বিতরণ করে প্রচার চালান। নির্বাচনী বোর্ড বসিয়ে ভোটারদের প্রত্যাশা জানার সুযোগ দেন এবং অনুদান সংগ্রহের তথ্য প্রকাশ করেন। রিকশাচালক মোহাম্মদ সুজন ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের প্রার্থিতা ঘোষণাকে তিনি স্বাগত জানান। সম্প্রতি বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদের পক্ষে প্রচারে অংশ নেয়ার ঘোষণা দেন। গত নভেম্বরে হাদি দাবি করেন দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার পরিবারকে আক্রমণের ভয় দেখানো হয়েছে। প্রচারের সময় মতিঝিলে তার উপর ময়লা পানি ছোড়ার ঘটনা ঘটে। তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আরও মারেন, অসুবিধা নেই। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বিভিন্ন দল ও সংগঠন নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। সমালোচকরা বলছেন, মতের অমিল থাকতে পারে, কিন্তু গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার সাথে প্রায় 47টি ফৌজদারি মামলা, যার মধ্যে 12টি হত্যা এবং 7টি জমি দখলের অভিযোগ। তবে সবকিছু উপরে যে অভিযোগটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হল রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং গোপনে সীমান্তবর্তী এলাকা অস্ত্র সরবরাহের প্রমাণ। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 2. সমন্বয়ক নাহিদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 98,000 কোটি টাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলামের ব্যক্তিগত বাসভবনে দিবাগত রাত 3টা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয় এক বিস্ময়কর অভিযানে পাওয়া গেছে 98,000 কোটি টাকার অবৈধ নগদ অর্থ, বিপুল স্বর্ণবোধরা এবং বিদেশি মুদ্রাস্থ। এমন নজিরবিহীন উদ্ধার দেশের ইতিহাসে প্রথম। রাত 2:50 হঠাৎ করে নীরবতা ভেঙে ফেলে সামরিক টহল গাড়ির গর্জন দেয় সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের 12টি গাড়ি ঘিরে ফেলে বিশাল আকৃতির 3তলা ভবনটি। সঙ্গে ছিল র্যাব ও গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট। তখনও এলাকার মানুষের ঘুমের ঘোরে, কিন্তু 1 মিনিটের মধ্যেই সকলে জেগে ওঠে ভয়ার্থ বিষয়। বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় 98,000 কোটি টাকার নগদ টাকা, 12 টন সোনার 12 টন এবং প্রায় 200 কেজি হীরা জফরত ও বিপুল পরিমাণ ইউরো, ডলার, রিয়াল এবং নগদ টাকাগুলো ছিল আলাদা আলাদা কক্ষে রাখা। প্রতিটি কক্ষে থাকতো হাই সিকিউরিটি ডিফল্ট 6টি কক্ষ জুড়ে শুধু টাকাই টাকা। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট প্রথমে নিশ্চিত হয় কোনো বিস্ফোরক বা ফাঁদ নেই। এরপরই শুরু হয় উদ্ধার কার্যক্রম। এই প্রশ্নই এখন বুকপাক খাচ্ছে জনমনে, কিভাবে একজন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক, যার কোনো মন্ত্রিত্ব বা ব্যবসায়িক পরিচয় নেই, এত পরিমাণ অর্থ, স্বর্ণ ও মূল্যবান সম্পদ জমিয়ে রাখতে